অ্যাটলিস্ট নিজেদের না, পরের জেনারেশনের কথা ভেবে অন্তত দেশটাকে বাঁচানোর জন্য এবার সবাই একটু ঝাঁপিয়ে পড়ো। কেন্দ্রে বলো বা রাজ্যে বলো, যেই আসুক 5 বছরের বেশি কাউকে রাখা উচিত না। হ্যাঁ, 2020-তে দেশি গরুর গোবর আর গোমূত্র নিয়ে গবেষণা করার জন্য 98 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তার রেজাল্ট কি কেউ জানো? কি হলো আলটিমেটলি, রেজাল্ট কি এলো? আমি জানি না, আমার কাছে কোনো আপডেট নেই। তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে প্লিজ ডিএমে জানিও, কেমন? কারণ এই চাট্টিদের উৎপাতে আমাকে কমেন্ট বক্স অফ করতে হয়েছে। এত কাঁচা কাঁচা গালাগালি খিস্তি দেয় সবাই তো নিতে পারে না। আমি আমার কমেন্ট বক্স ওই জন্য অফ করে রেখেছি চাট্টিদের উৎপাতে, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে, কিছুদিন যাবৎ অনেক শুনছি, যদিও তার বিষয়ে কথা বলার আমার কোনো ইচ্ছা বা সদিচ্ছা নেই। সেটা হচ্ছে মানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সম্বন্ধে অনেক কিছু শুনছি। সিলেবাসেও নাকি তার সব কিছু মানে জানার জন্য দেওয়া হবে, যেটা কিনা এতদিনের বামফ্রন্ট সরকার বা টিএমসি সরকার যেটা হতে দেয়নি। যাই হোক, তা বলছি কি ছাপাবে, কি মানে স্টুডেন্টরা কি পড়বে? যে বাংলা ভাগের পক্ষে, অর্থাৎ মানে পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে 58টা ভোট হয়েছিল, তো তার মধ্যে কংগ্রেস দিয়েছিল 55টা ভোট, সিপিআই দিয়েছিল 2টো ভোট, ঠিক আছে? আর হিন্দু মহাসভা থেকে হচ্ছে 1টা ভোট শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দিয়েছিল। তা এখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা হিসাবে ধরে নিতে যদি হয়, তাহলে ভাই কাঁঠালের লেগ পিসটাও মানতে হবে যে আছে, মানে এঁচড়েরও লেগ পিস হয়, এটা মানতে হবে। যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বাংলার সৃষ্টিকর্তা হিসাবে মানা হয়, মানে পশ্চিমবাংলার, কিছু বলার নেই। মানে আসলে পড়াশোনা না করে মানে কিছু রয়েছে চাড্ডি, যাদের চোখ কান নাক সবই বন্ধ, তারা কোনো কিছুর দিকেই লক্ষ্য দেয় না। তো এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো, কিছু বলার নেই। কারণ এই দেখো না কি এরকম অবস্থা। মহরমের দিন উত্তরপ্রদেশে কি একটা স্লোগান উঠলো, পাকিস্তান জিন্দাবাদ। তো অ্যারেস্ট হয়েছে 2জন, তাদের নাম কি শুনবে? যোগেন্দ্র পাল আর ভুবনেশ কুমার। মানে বুঝতে পারছো, মহরমে স্লোগান উঠেছে পাকিস্তান জিন্দাবাদ। কারা করছে? 2টো হিন্দু ছেলে। কারা ধরেছে? উত্তরপ্রদেশের পুলিশই ধরেছে। তো কিছু বলার নেই না, একটু বুদ্ধি খাটাও, একটু চোখ খোলো প্লিজ। তোমাদের তো জেনারেশন হয়ে যাবে। এই যা দেশের যা পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি, ঠিক আছে, যেই জায়গায় আমরা গিয়ে দাঁড়িয়েছি, আমাদের পরের জেনারেশনেও মনে হয় এর থেকে রেহাই পাবে না। তো অ্যাটলিস্ট নিজেদের না, পরের জেনারেশনের কথা ভেবে অন্তত দেশটাকে বাঁচানোর জন্য এবার সবাই একটু ঝাঁপিয়ে পড়ো, কিচ্ছু করার নেই। তবে একটা জিনিস বুঝে গেছি, কেন্দ্রে বলো বা রাজ্যে বলো, যেই আসুক 5 বছরের বেশি কাউকে রাখা উচিত না, কাউকেই রাখা উচিত না। সবাইকে 5টা বছর করে সময় দাও। যদি কেউ বলে না যে না 5 বছরে হচ্ছে না কাজ, করতে হবে না, সরে যাও, সাইড হয়ে যাও, অন্য সরকার আসুক, অন্যকে করার সুযোগ দাও। 5 বছর অনেক হয়, অনেক অনেক। একটা সিটিকে ডেভেলপ করার জন্য 5টা বছর অনেক হয়, যদি সদিচ্ছায় করা যায়। তো 5 বছরের বেশি কাউকেই রাখা উচিত না, সে যেই হোক, ABCDYZ। না মানে বেসিক্যালি যা সব দেখছি তাতে মনে হচ্ছে বাইরে বেরোতে গেলে 10 থেকে 20 লাখ টাকা নিয়ে বেরোতে হবে। এখন আর আগের মতন যেখানে সেখানে থু 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 করতে পারবো না। থুটা করবা, সাথে সাথে পকেট থেকে 100 টাকা বার করে নেবা। তোমার যত জোরেই মোতা চাপুক না কেন, জেনে সেনে মুতে দিতে আর পারবা না। মুতবা
আর সাথে সাথে পকেট থেকে 200 টাকা বার করবা। আগে ট্রেনের 5 টাকার টিকিট না কাটলে জরিমানা ছিল হচ্ছে 250 টাকা, এখন ট্রেনে 5 টাকার টিকিট না কাটলে জরিমানা হচ্ছে 500 টাকা। যদি কেউ ট্রেনে গ্যাস সিলিন্ডার পেট্রোল এই সব নিয়ে ওঠো তাহলে তার 10,000 টাকা জরিমানা হবে। যদি কোনো পুরুষ মহিলা কম্পার্টমেন্টে উঠে যান তাহলে হচ্ছে তার 2,500 টাকা জরিমানা হবে। আর অনেক সময় অনেক ছেলে পেলে মদ গিলে ট্রেনে উঠে পড়ে, আর যদি ধরা পড়িস তাহলে 1000 টাকার উপরে ফাইন। এবার তাহলে কেন কইলাম বলো, যে হাতে একেবারে কর করা নোট নিয়ে সব রাস্তায় বেরোতে লাগবে, যখন তখন জেনে ফাইন হয়ে যেতে পারে, কোনো ঠিক নেই। আমরা তো বাঙালি গিদার, পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস তো আমাকে পছন্দ হয় না। কিন্তু কথাটা হচ্ছে এই এতগুলো ফাইনের টাকা কোথায় যাবে, কি হবে? আমার জেনে লাভ নেই, সবকিছু বুঝলাম। এবার আমার সাদা মনে কাদা নেই বলে একটা প্রশ্ন করতেছি, সেইটা হচ্ছে এই যে লোকে পান খায়, গুটকা খায়, খৈনি খায়, এসব খাই যে থু 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 করে বেড়ায় রাস্তায়, বললি এইসব কোম্পানিগুলো ব্যান করে দিলে হয় না? থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি, কোম্পানিগুলো ব্যান করে দিলেই তো হয়। পাবেই না লোকে, খাবে কোথা দিয়ে? ও সেগুলো তো আবার বন্ধ করা যাবে না, সেগুলো বন্ধ করে দিলে তো আবার ট্যাক্সের টাকাগুলো কি যে কোনো জিনিস বন্ধ করার আগে সেটার সলিউশনও করা উচিত। বন্ধ করো, কোনো অসুবিধা নেই, মদ গাঁজা সিগারেট গুটকা খৈনি সব বন্ধ করে দাও, আমি তো খুব খুশি হই, করে দাও। আরো একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে সুগারের পেশেন্ট যারা তাদের কিন্তু ঘন ঘনই ইউরিন প্রবলেমটা থাকে, ঘন ঘন তাদের বাথরুম পায়। এবার বাথরুম যদি মানুষ চেপে রাখে তাহলে পেটের মধ্যে কিডনির মধ্যে পাথর হবে, পেটের মধ্যে পাথর হবে, তাহলে তখন গিয়ে রোগ হবে, রোগের সৃষ্টি হবে। তাই জন্য রাস্তায় হিসু করা বন্ধ করার জন্য রাস্তায় 10 মিটার অন্তর অন্তর একটা বাথরুম করে দাও, যাতে মানুষ ওখানটায় গিয়ে প্রস্রাব করতে পারে। টাকা নিক, টাকা দিয়েই করুক, কারণ পেট্রোল পাম্প অব্দি যাইতে যাইতে তো মানুষ প্যান্টে ইস্যু করে দেবে না। তার মধ্যে সব থেকে লেটেস্ট, ট্রেনে ভিক্ষা করলে নাকি 2000 টাকা। ডবল ইঞ্জিনের সরকার, পয়সা কি আছে এত দরকার? ভিখারিরও ছাড়। ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। নিশ্চয়ই জানেন আসামেও আমাদের ডাবল ইঞ্জিন সরকার চলছে, বিজেপি সরকার চলছে। তো খবরাখবর নিয়ে একটু দেখবেন, ওখানে 31,000 মেট্রিক টন চাল উধাও হয়ে গেছে। আসামে 143 কোটির খাদ্যশস্য কেলেঙ্কারি ধরা পড়েছে, অভিযোগ হয়েছে। তো আমরা শুধু আমাদের তিরপল চোর, বালতি চোর, ডিম ছোড়াছড়ি এই নিয়ে এখন অবধি ব্যস্ত আছি। তো এটাই হচ্ছে আমাদের এখন বাংলার কালচার হয়েছে। আচ্ছা যাকগে, আর একটা খবর, খুব সুখবর দিলাম। আর একটা, এটা একটা সুখবর দিলাম আসামের খবরটা। আর একটা সুখবর হচ্ছে আমাদের বাংলার সরকারি কর্মচারীদের, আপনাদের অসংখ্য অসংখ্য অভিনন্দন যে আপনারা শনি রবিবারেও মানে যে ছুটিটা পেতেন সেটাও আর পাবেন না, সেখানেও আপনাদেরকে গিয়ে অফিসে কাজ করতে হবে, ঠিক আছে? কারণ আমাদের ভালোর জন্য আপনারা কাজ করবেন, তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মাননীয় আমাদের বাংলার নতুন মুখ্যমন্ত্রীকেও অসংখ্য ধন্যবাদ যে হ্যাঁ আপনি এরকমই ডিসিশন নিন, সরকারি মাইনে পাবে, সব সুযোগ সুবিধা পাবে, তাহলে বাড়িতে বসে রেস্ট নেবে কেন? একদিনও কেন রেস্ট নেবে? 2 দিন তো দূরে যাক, একদিনও বা কেন রেস্ট নেবে? একদম শনি রবি চুটিয়ে কাজ হবে, ঠিক আছে? খুব ভালো লাগলো শুনে ডিসিশনটা। আরেকটা ঘটনা দেখলাম কিছুদিন আগে, আমাদের বাংলার ইলেকশনের আগেই ঘটনাটা দেখেছিলাম। বিহারের একটা ঘটনা ছিল, প্রকাশ্যে একটা মানুষকে মানে কেটে দিয়েছিল, গলা থেকে ধর আলাদা করে দিয়েছিল, ঘটনা একটা দেখেছিলাম। তো সবাই এটা বলেছিল বিহারে এগুলো সম্ভব, বিহারে এগুলো হয়, বিহারে এই ঘটনা ঘটেছে। ওই একই ঘটনা কিন্তু দেখলাম আজকে আমরা নিউজ চ্যানেলে দেখলাম, কোথায় জায়গাটা জানো? আচ্ছা, তো জায়গাটা হচ্ছে মগরাহাটে দিবালোকে প্রকাশ্যে একদম কুপিয়ে এক ব্যবসায়ীকে খুন করে দিল। পুরো দেখে মনে হচ্ছে সেই বিহারের ঘটনা চোখের সামনে ভেসে উঠল। তো বাংলা আর বাংলা নেই, এটাই প্রমাণিত যে বাংলা আর বাংলা নেই, বাংলার কালচারও নেই, ঠিক আছে? পরিবেশটা পুরো পাল্টে গেছে, পরিস্থিতি পুরো যেন পাল্টে গেছে। চতুর্দিকে যেন একটা আতঙ্ক কাজ করছে, যা দেখছি ঘটনা। জানি না, সবে মাত্র 2 মাস এখনো কমপ্লিট হয়নি,
বাংলায় এই 1.5 মাসের মধ্যে যা যা ইনসিডেন্ট ঘটলো বা ঘটছে, বা আজকেও যে হৃদয় বিদারক যে ঘটনাটা ঘটেছে তারাতলাতে যে দেখছি, মানে কিছু বলার নেই। যেভাবে মানুষগুলোকে ওখান থেকে বার করছে টেনে, ওগুলো চোখে দেখা যাচ্ছে না। মানে আমরা তো দেখছি যে কেউ বেরাচ্ছে, কিন্তু যাদের বাড়ির লোক ওখানে রয়েছে সেই সব পরিবারগুলোর যে কি মানসিক চাপ যাচ্ছে বা কি উৎকণ্ঠার মধ্যে সময় কাটছে একমাত্র তারা জানে। আমি বলবো না যে ঈশ্বর জানে, কারণ ঈশ্বরও হয়তো সেই কষ্টটা লাঘব করতে পারবে না, যে যার বাড়ির লোকজন ওখানে আটকে রয়েছে তার পরিবারের লোকজনের ওপর থেকে কি যাচ্ছে, কি বেদনা বা কি মানসিক চাপ যাচ্ছে। আসামে দেখলাম এরকম একটা হরপা বান, পুরো মানে একটা গ্রাম মনে হয় ভাসিয়ে দিয়েছে, তার মনে হয় কিচ্ছু নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। হিমাচলে আর উত্তরাখণ্ডে তো দেখছি প্রায় প্রত্যেক বছরই 2-3 বার করে এরকম ঘটনা ঘটছে। পুনেতে যে কোচিং সেন্টারটা আগুন লাগলো, কতগুলো তরতাজা প্রাণ, ছাত্রদের প্রাণ এরকমভাবে চলে গেল। মানে কোথায় কোথায় বলবো, মানে পুরো দেশের মধ্যে যেন একটা অপয়া ছায়া একটা গ্রাস করে রেখেছে। জানি না এই অপয়া ছায়া কবে দূর হবে সবার মাথার ওপর থেকে। বাংলাতে তো কোনো উৎসবের মেজাজই নেই, সবার মুখে একই কথা যে সব বরবাদ হয়ে গেল, সব বরবাদ হয়ে গেল। ব্যবসা বাণিজ্য, কত হকারের চোখের জল, কত হকারের চোখের জল যে ভাতের সাথে মিশে খাচ্ছে। আদৌ তারা দুটো ভাত পাচ্ছে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই, কেউ নেই কিন্তু খবর নেওয়ার। হকাররা নাকি প্রচুর প্রচুর টাকা, লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে। খালি ইনকাম করে না, বড় বড় দুজন হকার, নাম আর নিলাম না, নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন কার কথা বলছি, কাদের কথা বলছি। সেই বড় হকার দুটো ওরা ইনকাম করে না, ইনকাম করে যারা রাস্তায় দুটো আম বিক্রি করছে, লঙ্কা লেবু বিক্রি করছে, বা কোথাও স্টেশনের পাশে দুটো খাবারের দোকান লাগিয়েছে, বা কোথাও মশলা মুড়ির দোকান লাগানো। এরা হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করছে। ঠিক আছে, তাদের মানে যা পরিস্থিতি, হাহাকার, এগুলো চোখে আর দেখা যাচ্ছে না, তাদের চোখের জল এগুলো দেখা যাচ্ছে না। সত্যি মানে একটা ভাঙা বাটিরও পয় অপয় থাকে, আর এটা তো একটা আর কি বলবো। ঈশ্বরের কাছে কামনা করছি, প্রার্থনা করছি যে সবাই যেন ভালো থাকে, যে যেখানে আছে ভালো থাকে, সুস্থ থাকে। আর কি বলবো, কিছু বলার নেই।